হ্যাঁ, ওয়েলকাম অন দিস। এই ক্লাসটাতে যেটা পড়ানো হবে সেটা হলো হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো। তো যেটা পড়ানো হবে সেটা হলো যে তোদের এটাতে হেপাটাইটিস অ্যান্ড হেপাটাইটিসের সঙ্গে আহ, তোর শক, এই দুটো পড়ানো হবে, ঠিক আছে? তো হেপাটাইটিস যে রোগটা, সেই রোগটা অ্যাকচুয়ালি কি, উই নিড টু অ্যাট ফার্স্ট নিড টু আন্ডারস্ট্যান্ড কি হোয়াট ইজ হেপাটাইটিস অ্যান্ড হাউ হেপাটাইটিস এফেক্ট ইন আওয়ার বডি, ঠিক আছে? সো হেপাটাইটিসের ক্ষেত্রে মেনলি লিভার সিরোসিস বলে একটা জিনিস হয়। লিভার সিরোসিস ইজ হোয়াট? লিভার সিরোসিস ইজ অ্যাকচুয়ালি দ্য প্রবলেম অফ ইনক্রিজমেন্ট অফ দ্য লিভার, ঠিক আছে? সো at first we need to understand why hepatitis took a place, ঠিক আছে? তো hepatitis is a problem regarding your bilirubin level and also দেখছিস সে দেখ, লাইভ কমেন্ট অন করা আছে, কমেন্ট কর, তাহলে আমি বুঝতে পারছি কে দেখছিস। তার নামটা শুধু কমেন্ট কর, কোনো কাজে জায়গায় বুঝতে না পারলে সেটা বলবি আমাকে, ঠিক আছে? তো হেপাটাইটিস অ্যাকচুয়ালি মেনলি একটা মাইক্রো অর্গানিজমের জন্য ফর্ম হয় বডির মধ্যে, ঠিক আছে? সো মেনলি হেপাটাইটিসের ক্ষেত্রে মানে ইন কেস অফ দ্য হেপাটাইটিস ডিজিজ দেয়ার ইজ ফিউ টাইপস অফ হেপাটাইটিস উই ক্যান ফাইন্ড আউট, অ্যান্ড যে টাইপসগুলো আমরা দেখতে পাই সেই টাইপসগুলো অ্যাজ পার দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার, হেপাটাইটিস এ বি সি ডি ই, এই পাঁচটা টাইপ আমরা দেখতে পাই। So now we need to differentiate the types as per the workout, ঠিক আছে? তো হেপাটাইটিসের ক্ষেত্রে হেপাটাইটিস যে ভাইরাসটা আছে, মানে তোর পলিমেলাইটিস, ঠিক আছে, বা ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে যে আমরা এই যে এ বি সি ডি ই, এই পাঁচটা দেখতে পাই, সেই পাঁচটার মধ্যে বেসিক সিঙ্গেল মানে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এ সি ডি ই, এই চারটে হেপাটাইটিস একটা টাইপের হেপাটাইটিস, কারণ এই ভাইরাসটা সিঙ্গেল আরএনএ স্ট্যান্ডার্ড ভাইরাস। এলস ইন দ্য কেস অফ বি ইটস আ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, ঠিক আছে? সো দের ইজ টু টাইপ অফ হেপাটাইটিস উই ক্যান ডিফারেন্সিয়েট। আরেকটা জিনিস জেনে রাখবি, হেপাটাইটিস এ সি ডি ই ইজ লেস পোটেন্ট দেন হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি ইজ মোর এফেক্টিভ দেন হেপাটাইটিস এ সি ডি ই। বোঝা গেছে এটুকু? তো হেপাটাইটিসের ক্ষেত্রে তোর এ সি ডি আর ইর ক্ষেত্রে আমরা যেটা দেখব, এর ক্ষেত্রে তোর মানে যেহেতু সিঙ্গল স্ট্যান্ডার্ড আরএনএ দিয়ে এটা তৈরি হয়, দ্যাটস ওয়াই এটার এফেক্ট পার্সেন্টেজ বা পোটেনশিয়ালিটি অনেকটা কম হয়। আর যেহেতু হেপাটাইটিস বি এর ক্ষেত্রে হেপাটাইটিস বি ইজ ডেভেলপড উইথ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, দ্যাটস ওয়াই ইট ক্যান এফেক্ট মোর দেন, কারণ এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকা মানে রেপ্লিকেশন পার্টটা অনেক ফাস্ট হয়, অ্যান্ড রেপ্লিকেশনের ওয়েটা অনেক ইজিলি হয়ে যেতে পারে আমাদের বডির মধ্যে, ঠিক আছে? তো নাও we can also differentiate it A B C D E in different way, কারণ একটা ভাইরাসের ক্ষেত্রে একটা এনভেলপ থাকে। এনভেলপ মানে ধরে নে এটা একটা ভাইরাস, তো এই ভাইরাসটার আউটসাইড একটা এনভেলপ থাকে। এনভেলপ থাকে মানে হুইচ কভার্ড দ্য ইনসাইড জেনম প্রোটিন। তো ইনসাইড জেনম প্রোটিন কভারেজের ক্ষেত্রে এখানেও আমরা একটা ডিফারেন্সিয়েট করতে পারবো, যেখানে তোর বি সি আর ডি, এই তিনটে যে হেপাটাইটিস ভাইরাস আছে, এগুলো এনভেলপড হয়, মানে এগুলোর উপর একটা কভার থাকে, ওয়ারালস এ আর ই নেকেড থাকে, ঠিক আছে? এছাড়াও তোর বি সি ডি, এই ভাইরাসগুলো মেনলি থ্রু আইভি ট্রান্সমিশন, থ্রু ব্লাড ট্রান্সফিউশন, থ্রু সেরাম ট্রান্সফিউশন, এগুলো তারা হতে পারে। Else, A and E also can transfer through some kind of blood transmission process, but less. হ্যাঁ অনন্য, তুই আছিস দেখতে পাচ্ছি। অনন্য ছাড়া যা যা দেখছিস তারা সবাই মানে একটা করে নিজেদের নাম লিখে লিখে কমেন্ট কর, তাহলে বুঝতে পারছি কে কে দেখছিস। অ্যান্ড ইন কেস অফ হেপাটাইটিস এ অ্যান্ড ই এর ক্ষেত্রে এগুলো তোর থ্রু মানে ধর ড্রপলেটস বা থ্রু ইনফেকশন, মানে কারো ধর ইনফেকশন হয়েছে, সে কিছু একটা টাচ করলো, সেক্ষেত্রে এটা এফেক্ট করে। এবার
হেপাটাইটিস ডি মানে হেপাটাইটিস ডেল্টা, যেটা হেপাটাইটিস ডেল্টা, ইটস আ ডিপেন্ডেবল মানে ব্যাকটেরিয়া, বিকজ হেপাটাইটিস ডেল্টা only affect in that time when hepatitis B is affecting already. হেপাটাইটিস বি যখন এফেক্ট করে থাকছে তখনই হেপাটাইটিস ডেল্টা আরো ইজিলি প্রভোগ করতে পারে। সো দের ইজ ফিউ থিংস উই শুড নিড টু রিমেম্বার, ঠিক আছে? যেমন ধর হেপাটাইটিস ডি সিঙ্গেলি এফেক্ট করতে পারে না, হেপাটাইটিস বি আগে এফেক্ট করবে, দেন hepatitis D can affect and create some problem inside the body. So generally hepatitis B is more dangerous, and তোর ফেসিয়াল রুট বা মানে মানে তোর ধর কোনো কাফ টু কাফ যদি ট্রান্সমিট হয় বা সি ফুড থেকে যখন ট্রান্সমিট হয়, তো সেক্ষেত্রে কি হয়, এ আর ইটা মেনলি ট্রান্সফার হতে পারে, রাদার হেপাটাইটিস বি সি ডি কিন্তু ওভাবে ট্রান্সফার হয় না। হেপাটাইটিস বি সি ডি ট্রান্সফার হয় থ্রু দ্য আইভি ফ্লুইড। আইভি ফ্লুইড মানে ইন্ট্রাভেনাল যে ফ্লুইডগুলো আমরা দিই, মানে যেমন তোরা দেখবি যে কোনো হসপিটালে গেলে স্যালাইন দেওয়া হয় বা কোনো ইনজেকশন দেওয়া হয় কোথায়, ভেন্সের মধ্যে। সো ভেন্সের মধ্যে যে জিনিসগুলো পুট করা হয়, দোজ আর কল দ্য ইন্ট্রাভেনাল ফ্লুইড বা ইন্ট্রাভেনাল মেটেরিয়ালস। তো ইন দ্য কেস অফ ইন্ট্রাভেনাল মেটেরিয়ালস, কোনোভাবে যদি কোনো রকম ধর ইনফেক্টেড কোনো একটা জায়গা থেকে কোনো একটা ইন্ট্রাভেনাল মেটেরিয়াল অন্য কোনো একটা লোকের বডিতে পুট করে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে হেপাটাইটিস ক্যান ট্রান্সমিট অ্যান্ড অলসো এফেক্ট ইন দ্য বডি। সো হোয়াটস অ্যাকচুয়ালি হ্যাপেন ইন দ্য কেস অফ হেপাটাইটিস? হেপাটাইটিসের ক্ষেত্রে কি হয়, লিভারের সাইজটা বেড়ে যায়। লিভারের সাইজ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা কি হয়, there is a problem occurred in the enzyme secretion of the liver. এনজাইম সেক্রেশন অফ দ্য লিভার যদি প্রবলেম হয় তাহলে কি হবে, আমাদের বডির মধ্যে যে কারণে ধরে নে একটা ফ্যাট স্টোর হচ্ছে। বাকি যারা আছিস তারাও কিন্তু কমেন্ট কর, আই ক্যান অনলি সি অনন্য দেখছে আর সুপ্রকাশ সাহা দেখছে, আর বাকি যারা আছিস তারাও কমেন্ট কর, তাহলে বুঝতে পারবো যে মানে তোরা দেখছিস সেটা। তো লিভারের ক্ষেত্রে যেরকম একটা এনজাইম আছে এইচএমজি সিওএ রিডাকটেজ, এইচএমজি সিওএ রিডাকটেজ এর মেন কাজ হলো কনভার্টিং দ্য কোলেস্টেরল লেভেল অর দ্য ফ্যাট লেভেল টু মেনটেন দ্য বডি ব্যালেন্স। সো ইন কেস অফ দ্যাট কাইন্ড অফ প্রবলেম বা দ্যাট কাইন্ড অফ থিঙ্কিং, যদি এই কনভার্সনটা না হয় আমাদের বডির মধ্যে, তাহলে কি হবে, আমাদের বডির যে টোটাল ওয়ার্কআউট আছে, মানে তোর কোনো একটা খাবার খাওয়া হলো, সেটা স্টোর করা হলো, দেন আবার সেই খাবারটাকে তোর রিইউজ করার জন্য রেডি করে রাখা হলো, এই জিনিসগুলো হওয়া পসিবল হবে না। তো দ্যাটস ওয়াই মানে তোর মানে লিভারের ক্ষেত্রে এই ডিফারেন্সিয়েশনটা হয়। যেমন দেখবি হিউজ অ্যামাউন্ট অফ যারা অ্যালকোহল খায়, তাদের অ্যালকোহল খাওয়ার জন্য লিভারের সিরোসিস হয়, মানে লিভার সাইজ এনলার্জমেন্ট হয়। কেন? বিকজ দেয়ার ইজ আ এনজাইম কল অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ অ্যান্ড অ্যালকোহল অ্যাসিটাইল অ্যাসিটেট। এই দুটো এনজাইমের সিক্রেশন হাই প্রোফাইল হওয়ার জন্য নর্মাল যে লিভার এনজাইম সিক্রেশন গুলো আছে, সেই এনজাইম সিক্রেশন গুলো প্রপারলি হয় না। এছাড়াও তোর আরেকটা জিনিস মানে জেনে রাখতে হবে এখানে, যে দের ইজ সামথিং কল্ড বিলিরুবিন। ওয়াই উই নিড টু রিমেম্বার বিলিরুবিন? বিকজ বিলিরুবিন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কনসার্ন টু প্রডিউস দ্য ব্লাড প্লাজমা লেভেল। সো ইন দ্য কেস অফ ব্লাড প্লাজমা লেভেল প্রোডাকশন, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডির ক্ষেত্রে ব্লাড প্লাজমা লেভেলের একটা বিরাট এফেক্ট আছে। তো সেক্ষেত্রেও তোর যে এই ইনফেকশনটা ক্রস আউট করে বা তো গ্রো করে, সেক্ষেত্রে এই ব্লাড প্লাজমা লেভেলের ক্ষেত্রে বিলিরুবিনের বা ব্লাড ট্রান্সমিট মানে ব্লাড তোর তৈরি ক্ষেত্রে এই বিলিরুবিনের একটা বিরাট বড় ভূমিকা আছে। তো দ্যাটস ওয়াই উই নিড টু নো দ্যাট থিং। তো জেনারেলি এই ক্ষেত্রে যখন তোর কোনো কারণে ট্রান্সমিশন হচ্ছে বা ট্রান্সমিশন হয়, তখন সেক্ষেত্রে উই নিড টু গো থ্রু ফিউ টেস্টেস। জেনারেলি এইটার ট্রান্সমোড বা মোড অফ ট্রান্সমিশন যদি দেখা হয়, তো উইল গেট থ্রু নো কি মোস্ট অফ দ্য টাইম অ্যাজ পার দ্য কন্ট্যাক্ট ইট ইউজ টু ট্রান্সমিট, ঠিক আছে? তো ইনফিউশন এর ক্ষেত্রে যেমন ধর কিছু কিছু ক্ষেত্রে তোর মানে মেনলি হসপিটাল অ্যাকুয়েট বা কোনো কারণে ধর কোনো একটা মানুষের হয়ে আছে, সেই মানুষটা, কারণ এটার যেটা ইনক্লুনেশন পিরিয়ড 2 to 3 উইক যে ইনক্লুনেশন পিরিয়ড, দ্যাট ইজ ফুললি অ্যাসিমটোমেটিক। মানে 2 থেকে 3 সপ্তাহ ধরে লোকটা ধর এফেক্টেড হয়ে আছে, তো 2 থেকে 3 সপ্তাহ ধরে যে লোকটা এফেক্টেড হয়ে আছে, তো তার যেহেতু কোনো সিমটমস নেই, দ্যাটস ওয়াই এটা বোঝা যায় না যে কে কে অ্যাকচুয়ালি এফেক্টেড হয়ে আছে। রিগার্ডিং দ্যাট হোয়াটস হ্যাপেন, কি ট্রান্সমিটটা অনেক হাই হয়। এটার জন্য দেখবি যেমন অ্যাকুয়েট স্টেজ যখন থাকে ভাইরাসটা, তো বা এফেক্টটা যখন অ্যাকুয়েট স্টেট থাকে, তখন তোর রিকভারিটা অনেক ফাস্ট হয়।
রাদার যখন ইনফেকশনটা আরো বাড়ে, যেমন ধর হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি এর ক্ষেত্রে ক্রনিক হয়ে যাওয়ার চান্স কিন্তু প্রচন্ড পরিমাণে থাকে। অ্যান্ড হয়ে যাওয়ার মধ্যে হেপাটাইটিস বি এর ক্রনিক হয়ে যাওয়ার চান্স ইস 10%, whereas the hepatitis C can be chronic for 90% chances, হেপাটাইটিস সি যদি কাউকে এফেক্ট করে। তো জেনারেলি এখানটাতে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করা হয়। সো হিয়ার আই উড লাইক টু টেল ইউ কি দ্য সেরাম কালচার, ঠিক আছে, সেরাম কালচার অর দ্য সিরিয়াল ডাইলুশন ইউ ক্যান অলসো সে। সেরাম কালচার ইজ দ্য থিং কি তোর কোনো একটা ব্রথের মধ্যে, এটা তোকে আমি আগেও বলেছি যে কোনো একটা মাইক্রো অর্গানিজমকে যখন গ্রোথ করানো হয় তখন সেখানে একটা স্টেট তৈরি করা হয়, সেখানে একটা স্পেসিফিক জোন তৈরি করা হয় যেটার মধ্যে প্রপার অ্যামাউন্ট অফ ফুড, প্রপার অ্যামাউন্ট অফ সল্ট, প্রপার অ্যামাউন্ট অফ তোর এয়ার প্রেশার মেনটেন করা হয়, প্রপার অ্যামাউন্ট অফ তোর ময়েশ্চার মেনটেন করা হয় যাতে করে সেখানে মাইক্রোবসগুলো গ্রো আউট করতে পারে। তো অ্যান্টিজেন অ্যান্টিবডি সেরাম কালচারের ক্ষেত্রে কি করা বলতো, অ্যাট ফার্স্ট সেই লিকুইডটাকে প্রিপেয়ার করা হয়। যারা দেখছিস তারা প্লিজ এখানে কমেন্ট কর, তাহলে বুঝতে পারবো কে কে দেখছিস এটা। এখন অনন্য আর সুপ্রকাশকে আমি দেখতে পাচ্ছি, দুজনই করেছে, আর বাকি যে দুজন দেখছিস তারাও একটু কমেন্ট করে, তাহলে বুঝতে পারবো কারা কারা দেখছিস অ্যাটলিস্ট। সো একটা লিকুইডের মধ্যে ধর প্রপার অ্যামাউন্ট অফ সল্ট, প্রপার অ্যামাউন্ট অফ মানে ফুড এক্সট্রাক্ট, মানে যেমন ধর বিফ এক্সট্রাক্ট ইউজ করা হয়, আগার আগার দেওয়া হলো, দেন একটা আমরা সেরাম প্রোডাকশন করলাম। এবার সেটার মধ্যে যেটা আমাদের জানা অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে সেটার মধ্যে যখন আমরা পুট ডাউন করে রিয়াকশনটা দেখবো, দেন ইট উইল শো আস দ্য অ্যাকচুয়াল এফেক্ট, হোয়াট ইজ এফেক্টিভ। এবার জেনারেলি এই সেরাম কালচারের ক্ষেত্রে কি করা হয় বলতো, ধর কোনো একটা কারণে কোনো একটা জায়গাতে কোনো একটা মাইক্রোবস এফেক্ট করেছে কাউকে, তো এই যে মাইক্রোবসটা এফেক্ট করেছে, তো সেই মাইক্রোবসটা এফেক্ট করার পর একটা লোক যে রিকভার করেছে, যেমন ধর এই তামিলনাড়ুতে এখন কোভিডের জন্য যেটা হচ্ছে ধর প্লাজমা ট্রান্সফিউশন হচ্ছে, তো প্লাজমা ট্রান্সফিউশনের ক্ষেত্রে কি বলতো, স্পেসিফিক একটা জানা অ্যান্টিবডিকে আমরা নিলাম, সেটাকে আমরা সিনথেটিক্যালি ডেভেলপ করলাম বা হিউম্যান বডি থেকে এক্সট্রাক্ট করলাম ফ্রম দ্য প্লাজমা, then we put that thing in the antigen liquid, and when we put that thing in the antigen liquid, then it can react, ঠিক আছে। So when it is gonna react with the antigen antibody reaction হবে, then we'll got to know about কি actually এফেক্টটা কোথায় হচ্ছে and কতটা প্রপারলি হচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ হাউ উই ক্যান ফাইন্ড আউট দ্য থিং অ্যাবাউট দিস হেপাটাইটিস। অ্যান্ড ওয়ান অফ দ্য মোর থিং ইউ শুড রিমেম্বার ইন ইউর মাইন্ড কি ইন দ্য কেস অফ সেক্সুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে হেপাটাইটিস বি ট্রান্সমিট করে, এছাড়া তোর মাদার টু ফোটাসের ক্ষেত্রে, ঠিক আছে, হেপাটাইটিস বি ট্রান্সমিট করে। এছাড়াও যেহেতু বিলিরুবিন ডিপ্রিসিয়েশন হয় হেপাটাইটিসের ক্ষেত্রে, ওই জন্য অপটিক্যাল অবজারভেশনের ক্ষেত্রে কি বলতো, মানুষটার মুখটা হলদে হলদে দেখতে লাগে। Depreciation of the bilirubin also change the skin tone, change the color of the skin tone. That's why it's look like little bit yellowish or the pale percentage, ঠিক আছে। সো জেনারেলি একটা ডিএনএ এর মধ্যে একটা ধর কস ট্রান্সভার্ট একটা ডিএনএ এর মধ্যে যদি রাউন্ড শেপের একটা মানে ধর হিমোগ্লোবিনের প্রোটিনটা যদি থাকে, তো সেই প্রোটিনটাকে জেনারেলি আমরা রিড আউট করে সেটার প্রপার একটা অ্যান্টিবডি বানিয়ে আমরা যদি হিউম্যান বডির মধ্যে পুট করতে পারি, তো দ্যাট উইল হেল্প আস টু প্রোটেক্ট আওয়ারসেলভস ফ্রম এনি কাইন্ড অফ ডিজিজ। এছাড়াও আরেকটা জিনিস মনে রাখবি, এই ডিজিজটার ক্ষেত্রে বা এই হেপাটাইটিসের ক্ষেত্রে ওয়ান অফ দ্য সেফেস্ট জিনিস হলো যে ফর দ্য প্রোটেকশন, ইফ ইউ ইউজ দ্য প্রপার হাইজিনস, নেল হাইজিনস, ফেস হাইজিন অ্যান্ড আদার হাইজিনস যদি আমরা ইউজ করতে পারি, দেন ইট উইল হেল্প আস মোর অ্যান্ড মোর টু formulated the process to protect ourselves to get infected during this hepatitis and all. তো হেপাটাইটিস বি আর সি এই দুটো জিনিসের ক্ষেত্রে এই যে পারক্সেলাইসিসটা হয় সেটা জেনারেলি মেজার্ড হয় হেলথ এডুকেশনের ক্ষেত্রে তোর হাইজিনটাকে স্ট্রিক্ট মেনটেন করা এবং স্ক্রিনিং অফ হিমোগ্লোবিন মানে HbSAg অ্যান্ড HbEAg, মানে এই ব্লাডের যে ডোনার্স গুলো আছে তাদের এই দুটো চেক করা হয়। দেখবি ব্লাড যখন কেউ ডোনেশন করে তখন সেই ক্ষেত্রে 72 আওয়ার্স অব্দি রাখা হয় এবং কিছু স্পেসিফিক টেস্টের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ টু lower down the transmission of hepatitis in one transfusion of the IV from another to others. So
So this is how the hepatitis transmit in our body, and there is few kind of treatment also there, and সেই থেরাপিউটিক ট্রিটমেন্ট গুলো তোরা পরে অন্য কোথাও পড়বি হয়তো। আমি যদি পারি আমি তোদের নোটস দিয়ে দেবো, পরে কোনো একটা ক্লাস তোকে পড়াবো। So it's also can transmitted to sexual transmission, tattooing, taking without any protection injections. So this is how the hepatitis transmitted, and this is basic structure, basic idea, basic phenomena of hepatitis disease. And hepatitis এর ক্ষেত্রে we need to remember few points as per I told you. যদি কারো যদি কিছু কোশ্চেন্স থাকে, you can ask me on the comments right now. এখন যদি কিছু বুঝতে না পারছিস, আর রাদার যদি কিছু না বুঝতে পারিস, তাহলেও আমাকে জিজ্ঞেস করতে পারিস। দেন সেরাম কালচার উই স্টাডিড হিয়ার। সেরাম কালচার কি, যে একটা টেস্ট টিউবের মধ্যে আমরা লিকুইফাইড কিছু একটা জিনিস মানে গ্রো আউট করলাম, এবং সেই যে জিনিসটা গ্রো আউট করলাম, সেই জিনিসটা গ্রো আউট করার সঙ্গে সঙ্গে আমরা কি করলাম, যে উই টেক দ্য থিংস ইন আ প্রপার ওয়ে, অ্যান্ড যখনই আমরা সেটা নিলাম, তো সেক্ষেত্রে সেটাকে আমরা গ্রো করালাম ইন আ আইডিয়াল কন্ডিশনে সেটাকে আমরা গ্রো আউট করালাম। অ্যান্ড যখনই সেটাকে আমরা গ্রো আউট করালাম, তখন আমরা কি পেলাম সেখানে আমাদের দেখতে, যে ডেভেলপমেন্ট অফ দ্য মাইক্রো অর্গানিজম অ্যান্ড ইনক্লুডিং দ্য অ্যান্টিবডি। সো এখানে একটা জিনিস তোরা জেনে রাখবি, যে কোনো একটা মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে, ঠিক আছে, উনি ক্লাস আছে, ক্লাসটাতে চলাই দেখ, তোকে তোকে ক্লাস করাচ্ছি, তুই লিঙ্কটা দেখ, পাঠানো আছে তোকে, তুই ক্লাসে চলে ওদের লিঙ্কটা পাঠানো যদি চলে, তো পাঠালাম তো। সো সেরাম কালচারের ক্ষেত্রে কি করে, একটা জিনিস যেটা জানবি সেটা হলো, মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে প্রত্যেকটা মাইক্রো অর্গানিজমকে যখন ট্রিট করা হয়, এভরি অ্যান্টিজেন হ্যাজ দেয়ার ওন প্রোটিন স্ট্রাকচার, identical protein structure, and every antibody is developing on the note of that structural against of that structural protein. তো সেক্ষেত্রে সেরাম কালচারের ক্ষেত্রে মেনলি সেই যে অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি প্রোটিনের ডিফারেন্সিয়েশনটা আছে, সেটা থ্রুই আমরা কাজ করি। পরে তোরা পড়বি সিউটিক্সে TDDS সিস্টেম বলে, টার্গেটেড ডোজ ড্রাগ ডেলিভারি সিস্টেম। তো TDDS এর ক্ষেত্রে কি হয়, স্পেসিফিক আমার এইখানে একটা কোনো কিছু একটা হয়েছে, সো এইখানটাকে কিল করার জন্য যেরকম আমরা ফুল বডি মেডিসিন খাই, সেই ফুল বডি মেডিসিন আমাদের খেতে হয় না। We can take the antigen protein from this place, আমার যে ধর এফেক্টেড এরিয়াটা আছে, we develop some antibody regarding that antigen protein। আমি তারপর যখন একটা ওষুধ খাবো, যেহেতু ওই অ্যান্টিজেন প্রোটিনটা ওখানে বাইন্ড করা থাকবে, অটোমেটিক্যালি ওটা এখানে গিয়ে কাজ করবে, রাদার ওয়ার্কিং ইন হোল বডি সিস্টেম। ঠিক আছে, যেমন ধর হাতে ব্যথা হলে, তোর হাতে ব্যথা হচ্ছে, ডাক্তার দেখালে তুই পেন কিলার দিল, তো যে পায়ে ব্যথা ছিল সেটাও কিন্তু পেন কিলার খাওয়ার পর করেন। সো দিস ইজ আ হোল বডি ওয়ার্কআউট, দিস ইজ আ স্পেসিফিক টার্গেটেড ড্রাগ ডোজ ডেলিভারি সিস্টেম। এটাতে অনেক লেস টক্সিসিটি হয়, এটা তোরা পরে পড়বি, অ্যান্টিজেন অ্যান্টিবডি জিনিসটা আমি তোকে বলে দিলাম। নাও উই গোনা স্টাডিড অ্যাবাউট দ্য শকস। কিছু শকস হয় হিউম্যান বডিতে, সেই শকগুলোর ব্যাপারে উইল স্টাডি। তো দের ইজ 4 কাইন্ড অফ শকস বেসিক্যালি। ওয়ান ইজ কার্ডিওজেনিক, ওয়ান ইজ অবস্ট্রাকটিভ, ওয়ান ইজ তোর ইনসেপসিভ মানে ইনসেপটিক, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ডিস্ট্রাকটিভ। Cardiogenic, from the name of cardiogenic, you can understand the cardiogenic shock means the shock happen in your cardiac system. কি হয়, অনেক কারণে ধর যদি হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড লস হয়, হিউজ অ্যামাউন্ট অফ জল বেরিয়ে যায়, বা ধর ভমিটিং হয় হিউজ কাইন্ড অফ, তখন সেক্ষেত্রে কার্ডিওজেনিক শক হয়। কারণ ল্যাক অফ ফ্লুইড হয়ে গেলে হঠাৎ করে বডির মধ্যে, তখন বডির যে মুভমেন্টেবল যে ক্যারিয়ার অক্সিজেন বা তোর ব্লাডের যে ক্যারিয়ারটা আছে, সেই ক্যারিয়ারের প্রবলেম হতে থাকে। সো দ্যাটস ওয়াই কি হয়, তখন হার্টটা বা আমাদের কার্ডিয়াক সিস্টেমটা চোক করতে লাগে। সো সেই টাইমে কি হয়, যখন চোক করতে লাগে, তখন ফুল প্রেসারে যখন সেটাকে কাজ করানো হয়, তো সেক্ষেত্রে কি হয়, ইটস ইউজ টু, যে তোর কার্ডিয়াক মাসেলস গুলো আছে, সেটার মধ্যে একটা মায়োকার্ডিয়াল ইনফ্লাকশন হয়। তো সেটা যখন একসঙ্গে অনেকটা বেশি পাম্প করতে যায়, তখন সেটা চোক ডাউন হয়ে যায়। সো দিস ইজ কল্ড দ্য কার্ডিওজেনিক শক। অলসো ইউ পিপল maybe named in a different way, hypervolumic shock or hypovolumic shock. Hypovolumic shock is the less than the fluid inside your body, কোনো কারণে যদি প্রচুর জল বেরিয়ে যায় বডির ক্ষেত্রে, যেমন সানস্ট্রোক ইজ মেনলি অকার ডিউ টু hypovolumic shock, and hypervolumic shock means হায়ার মানে লিকুইড লেভেল যদি তোর বডিতে বেড়ে যায়, সেক্ষেত্রেও একটা শক হয়, দ্যাট ইজ hypervolumic shock. নেক্সট উইল স্টাডি অ্যাবাউট দ্য অবস্ট্রাকটিভ শক। অবস্ট্রাকটিভ শকের ক্ষেত্রে ধর
এরকম যখন কার্ডিয়াক ভেন্স গুলোর মধ্যে দিয়ে ধর এখানে মানে তো থ্রু পাস লিকুইড পাস করছে, তো কোনো কারণে যদি এখানে কোনো একটা অবস্ট্রাকশন চলে আসে, এন্ড অবস্ট্রাকশনের জন্য যদি ফ্লুইডটা না যেতে পারে এখানে থ্রু এখানে, তো এবার যখনই না যেতে পারবে তখন একটা ডেফিসিয়েন্সি ক্রিয়েট হচ্ছে, ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন অ্যান্ড লিকুইড অলসো। সো রিগার্ডিং দিস ডেফিসিয়েন্সি, ইটস মেনলি হ্যাপেন হোয়াট কি this obstruction cause a deficiency of oxygen and a muscle reflex. So that's why depending upon this kind of problem, the shock happens, and due to that the whole system used to choke, মানে কার্ডিয়াক মাসলস গুলো বা কার্ডিয়াক ভেন্স গুলো চোক করতে থাকে। সো দিস ইজ দ্য অবস্ট্রাকটিভ শক। নেক্সট হলো ডিস্ট্রাকটিভ শক বা ডিস্ট্রিবিউটেড শক। ডিস্ট্রাকটিভ শক বা ডিস্ট্রিবিউটেড শকের ক্ষেত্রে কি হয় বলতো, তোর ভেন্স গুলো এরকম সাইজ আছে, তো সেই ভেন্স গুলো সাইজ যদি এরকম বড় হতে লাগে তাহলে হোয়াট হ্যাপেন, ইট উইল বি ভ্যাসোডাইলেটেড, মানে সাইজটা বড় হচ্ছে। সাইজ যখন বড় হবে তখন দ্য ফ্লো উইল বি লোয়ার, ঠিক আছে। যেহেতু তোর একটা পাইপের মধ্যে থেকে যখন জলটা তুই পুশ ডাউন করে পাঠাচ্ছিস, তো হচ্ছে পাইপটার একটা পরিধির উপরে তুই বেশ করে জলটা পুশ করছিস, যখন একটা সাইজ বেড়ে যাবে, যদি সেম অ্যামাউন্টে পুশ করে তাহলে জলের স্পিডটাও একটা কমে যাবে। সো ডিউ টু ডেপ্রিসিয়েশন অফ দ্য স্পিড অনেক সময় কি হয়, যেহেতু আমরা গ্র্যাভিটির মধ্যে থাকি, তো অনেক সময় প্রপারলি অক্সিজেনের সাপ্লাইটা চেঞ্জ হয় না, ঠিক আছে। সো রিগার্ডিং দ্যাট what happened actually happen is ki like total oxygen supply টা depreciation হয়। so due to regarding this depreciation of the oxygen supply in our body, what happened, the choke from মানে cardiac system টা choke down হয়ে যায়। so that's why this shock taken place and it's called the destructive or the diluting shock, ঠিক আছে। and next we're gonna study about the ইনসেপ্টিক শক বা ইনসেপসিস। ইনসেপসিস বা ইনসেপ্টিক শকের ক্ষেত্রে মনে রাখবি, আই হ্যাড টোল্ড ইউ অ্যাবাউট দ্য হাইপার সেন্সিটিভ রিয়াকশন। হাইপার সেন্সিটিভ রিয়াকশন মানে হলো তোর কোনো কারণে কোনো একটা অ্যান্টিজেন অ্যালার্জিন আমার বডির মধ্যে ঢুকলো, তো যখনই অ্যান্টিজেন অ্যালার্জিনটা বডির মধ্যে ঢুকবে তখন বডি যখন ওর সঙ্গে রিয়াক্ট করবে, তখন বেসিক্যালি কি হয় বলতো, হোয়াইট ব্লাড সেলস গুলো যখন ওকে অ্যাটাক করে, ওকে কিল করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে যে হোয়াইট ব্লাড সেলস গুলো আছে, সেই যে অ্যাটাকটা হচ্ছে, সেই অ্যাটাকটার ক্ষেত্রে মেনলি যে প্রসিডিওরটা হয়, তো সেই প্রসিডিওরের ক্ষেত্রে যখন ওকে মারার চেষ্টা করে, তখন যেহেতু তোর মানে ওকে মারতে গেলে মানে স্পেস বাড়িয়ে আগে সাপ্লাইটা, কারণ সাপ্লাইটা মেনটেন রেখে করতে হবে, তো সেক্ষেত্রে কি বলতো, হিউজ অ্যামাউন্ট অফ ভ্যাসোডাইলেশন, এটা একটা প্রবলেম হয়। সেকেন্ড একটা জিনিস হয়, যেহেতু ধর একটা নতুন টাইপের কোনো একটা ধর মানে অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে বডির মধ্যে, বা অ্যালার্জিনটা ধর নতুন টাইপের, সেক্ষেত্রে যেহেতু নিউ অ্যালার্জিন বা নিউ কাইন্ড অফ অ্যান্টিজেন বডি ইজ গেটিং ইন দ্যাট টাইম, সো ইন দ্যাট টাইম হোয়াট হ্যাপেন, অ্যাকচুয়ালি বডির প্রত্যেকটা অর্গান মিলে ওকে ইমিউনো সিস্টেমে মানে সাপোর্ট দিয়ে থাকে। অ্যান্ড যখন এইরকম কোনো ধর অ্যালার্জিক রিয়াকশন বডির মধ্যে হয়, দেন হিস্টামিনিক রিসেপ্টর গুলো প্রচন্ড পরিমাণে আমাদের বডির মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়। তো অ্যাক্টিভ হয়ে গেলে কি হয় বলতো, মেনলি তোর সাইটো মানে সাইটোকাইন বলে একটা জিনিস থাকে, একটা মানে মলিকিউল থাকে, যেটা বডির মধ্যে প্রচন্ড পরিমাণে সিক্রেশন হয়। সাইটোকাইনিন ডাজ হোয়াট, ইট ভ্যাসোডাইলেট দ্য সিস্টেম। at a time তখন ইমিউনো সিস্টেম প্রবলেম, সেকেন্ড প্রবলেম হলো ভ্যাসোডাইলেশন। সো বোথ প্রবলেম ওয়েন অকার ইন আওয়ার বডি, সো ব্রেন ইউজ টু কনফিউজ কি অ্যাকচুয়ালি কি করা হবে। তো তখন প্রত্যেকটা সিস্টেম একই সঙ্গে গিয়ে রিফ্লেক্স করে বডিকে বাঁচাতে চায়। সো সাপোর্টিং দ্য বডি সিস্টেম অ্যাট এ টাইম যখন এতটা প্রেশার পড়ে বডির মধ্যে, তখন রিগার্ডিং দিস অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন, দ্য হোল বডি compromise in the same place and it's composite. And regarding this composition part, actually what happened, the problem happens in our body is all about কি চোখ করে যায় আর মানুষটা মারা যায়। অ্যানাফাইলেকটিক শক এই মানে শকের একটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল। So we got gone through 4 shocks: cardiogenic shock, which is also known as hypervolemic or hypovolemic shock. We gone through obstruction shock, we gone through destruction shock, and insepsis বা anaphylactic shock. সো আমি কেন তোদেরকে এখানে আজকে শকটা পড়াচ্ছি, বিকজ কলেরার ক্ষেত্রে এই হাইপোভলিমিক শকটা একটা বিরাট বড় প্রবলেম। কলেরার ক্ষেত্রে ভিব্রিও কলেরা ইজ দ্য মেন এজেন্ট ফর এফেক্টিং দ্য ডিজিজ ইন আওয়ার বডি। So mainly what does Vibrio cholerae? Vibrio cholerae is not helping the process of pinocytosis and phagocytosis in our cells. So properly যদি pinocytosis and phagocytosis মানে engulf of the food and engulf of the water যদি আমাদের সেলস গুলো না করতে পারে, তাহলে কি হবে, it will die in a certain time. So in the case of pinocytosis and phagocytosis, যারা যারা দেখছি তাদেরকে আবার বলছি,
প্লিজ এখানে একটা কমেন্ট কর নিজের নামটা লিখে, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে দেখছিস। ঠিক আছে, গনি বা যেই দেখছিস প্লিজ এখানে একটা কমেন্ট কর, তাহলে আমি বুঝতে পারবো। তো সেক্ষেত্রে যখন ধর কোনো কারণে সেলের মধ্যে প্রপারলি পরিমাণ ইলেকট্রোলাইটস গুলো না পৌঁছায় বা প্রপারলি পরিমাণ লিকুইড না পৌঁছায়, তখন সেলটা কি করতে থাকে, সেলটার মধ্যে প্রপার ফুড না গেলে সেলটা ব্রেকডাউন করে। In the case of the breakdown of the cell, what happened, the cell wall or the cell layers used to broken down, and regarding the broken down of the cell wall and the cell layers, বডির মধ্যে অনেকটা পরিমাণে ইমিউনিটি ডেপ্রিসিয়েশন হতে থাকে। অ্যান্ড অলসো in the case of cholera effect, what happened in the case of cholera effect, a person used to start vomit a lot, and also it effect on the colon, stool formation হয় না, and liquefied stool হতে থাকে। তো যখনই ধর একটা মানুষ ধর হিউজ অ্যামাউন্ট অফ ভমিট করছে, লিকুইফাইড স্টুল হচ্ছে হিউজ অ্যামাউন্টে, শেষটা দেখছিস বা আর কে কে দেখছিস সেটা একটু কমেন্ট করে এখানে। তো এই যখন হিউজ অ্যামাউন্ট অফ ধর ওয়াটারি বেস মানে স্টুল হতে থাকছে, ভমিট হতে থাকছে, তো এই যে জিনিসগুলো হচ্ছে, তো এইগুলোর থ্রু আলটিমেট কি হচ্ছে, বডি হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার লস করছে। অ্যান্ড সব থেকে একটা বড় ব্যাপার, যেহেতু এরকম টাইমে এরকম একটা সিচুয়েশন থাকে, তো সেই জন্য মেনলি তোর বডির যেহেতু ওয়াটার ভলিউমিক বা লিকুইড ভলিউম স্ট্রাকচারটা অনেকটা পরিমাণে তোর ছেড়ে চলে যাচ্ছে, তো বডি রিকভার করতে পারে না। অ্যান্ড ডিউ টু ল্যাক অফ রিকভারি, ডিউ টু ল্যাক অফ মানে ফ্লুইড inside our body, what happened, body used to gone through the hypovolemic shock and patient used to gone death. So mainly the transmission of this disease, if you see, this is one of the pandemic also happened in the world. In the case of Bangladesh, this cholera pandemic was dangerous, and যখন এই কলেরা প্যান্ডেমিক হয়েছিল প্রচুর লোক মারা গেছিল, বাংলাদেশ অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছিল, এরকম বলা হতো না। তো মেনলি এটা ট্রান্সমিশন ওয়ে কি, ইটস আ ওয়াটার বর্ন ডিজিজ অ্যান্ড ইটস অলসো ক্যান ট্রান্সমিট থ্রু টাচ। মানে ধর আমার কলেরা হয়েছে, এই লোকটা কলেরা হয়নি, তো একে আমি যদি ধর আমি ইনফেক্টেড অবস্থা থেকে টাচ করি, দেন এর মধ্যে এই কলেরা ক্যান বি ট্রান্সমিটেড। অ্যান্ড যখন ও খাবার খাবে বা যখন ও কোনো একটা ফুড নেবে, ইন সেম টাইম দ্য কলেরা উইল গেট এন্টার ইন আওয়ার বডি। Also, it also said in few probes ki cholera can also transmit through the eyelashes. এটা যদিও শিওর না, ইটস জাস্ট আ মিথ, বাট আই টোল্ড ইউ। তো সেক্ষেত্রে কি হয় বলতো, জেনারেলি তোর মাইক্রোস্পিয়ারে মানে কলেরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি মাইক্রোস্পিয়ারে দেখিস তো 3.5 মাইক্রন সাইজের হয়। তো মেনলি এটা তো আমাদের যে বডির যে সাইকেলিক মানে ইনসুলিন প্রসেসটা থাকে, মানে সিএমপি পাথ হয়ে থাকে, সিএমপি পাথওয়েটা আরো বেটার তোরা কোলোজিতে পড়বি, আমি জাস্ট এখন টার্মটা বলে দিচ্ছি। তো সিএমপি পাথওয়েটা মেনলি এই প্যাথোজেন গুলো এফেক্ট করে, অ্যান্ড ডিউ টু এফেক্টিং দিস মানে ইন দ্য সিএমপি পাথওয়ে, this toxin also affect in the epithelial cells of the small intestine. So in the case of affecting in the small intestine and epithelial cells, mainly what happen, the digestion of the food and the absorption of the food, it's not done properly, and due to less of liquid volume, it's resultant the erythric acid inhibition secretion, which does the cholera toxin to gone through in a super period way. তো এইগুলোর জন্য মেনলি কলেরা আমাদের বডিতে এফেক্ট করে। অ্যান্ড এটার জন্য মেনলি আমাদের এখানে তোর জেনারেলি তোর মানে কলেরার এফেক্টটাও সেরকম একটা হিউজ অ্যামাউন্টে পাওয়া যায়।